সালেক্স ইংলিশ স্কুলে আপনাকে স্বাগত। স্পোকেন ইংলিশের আজকে দ্বিতীয় দিন। প্রথম দিনে আলোচনা করেছিলাম লিসনিং অ্যান্ড রিডিং নিয়ে। আজকে আলোচনা করব লেটার, অ্যালফাবেট ইত্যাদি। আমরা সকলেই জানি ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার আছে। এগুলোকে বলা হয় অ্যালফাবেট। আর এই অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কনসোনেন্ট আর একটা ভাওয়েল। ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠন করা যায় না। তাহলে ভাওয়েল কি কি আছে? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে বলা হয় ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা লেটারকে বলা হয় ভাওয়েল। আর বাকি যে 21টা আছে সেই 21টা হচ্ছে কনসোনেন্ট। একটা ওয়ার্ড গঠন করতে গেলে ভাওয়েলের প্রয়োজন হয়, অর্থাৎ ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠন করা যায় না। কিন্তু মাই, ক্রাই, ফ্রাই, যেমন মাই, ক্রাই, ফ্রাই, এইগুলো এক একটা ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডগুলোতে ভাওয়েল নেই, ওয়াই আছে। তাহলে কি কথাটা ভুল যে ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠন করা যায় না? না, ওয়াই আছে। ওয়াইটাকে স্পেশাল ভাওয়েল বলা হয়। ওয়াইটা হচ্ছে স্পেশাল ভাওয়েল। তাহলে বোঝা গেল পাঁচটা ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ এবং বাকি 21টা কনসোনেন্ট। তাহলে একটা ওয়ার্ড গঠন করতে গেলে ভাওয়েলের প্রয়োজন হয়। আর ওয়াইটা হচ্ছে স্পেশাল ভাওয়েল। যেমন এখানে হ্যান্ড আছে, হ্যান্ড, HAND, এ আছে একটা ভাওয়েল। রাইট, WRIT, রাইট, রাইটে আই আছে ভাওয়েল। বুকে ডবল ও আছে, বিগে আই আছে। তাহলে বোঝা গেল ভাওয়েল ছাড়া একটা ওয়ার্ড গঠন করা যায় না। তাহলে পাঁচটা ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে বলা হয় ভাওয়েল, আর বাকি 21টাকে বলা হয় কনসোনেন্ট। তাহলে আমরা সকলেই জানি এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার আছে। এদেরকে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। ওয়ার্ড কাকে বলে? একের অধিক লেটার একত্রিত হয়ে যখন সুন্দর একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। যেমন ইট, রিড, সিট, পেন। অর্থাৎ অক্ষরগুলো সুন্দর করে যদি এর অধিক লেটার একত্রিত হয়ে যখন সুন্দর একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। যেমন ইট, রিড, সিট, পেন। কিন্তু এগুলোর এক একটা অর্থ আছে। লেটারগুলোকে এমনভাবে বসাতে হবে যেন এক একটা অর্থ প্রকাশ করে। অর্থ প্রকাশিত না হলে সেটা ওয়ার্ড বলে গণ্য হবে না। তাহলে অক্ষরগুলোকে একত্রিত হয়ে যখন সুন্দর একটি অর্থ প্রকাশ করবে তখন তাকে ওয়ার্ড বলবে। বেশ, তাহলে বোঝা গেল ওয়ার্ড কাকে বলে। একের অধিক লেটার একত্রিত হয়ে যখন সুন্দর একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। এবার আসছে সেন্টেন্স বা বাক্য কাকে বলে। সেন্টেন্স বা বাক্য কাকে বলে? একের অধিক ওয়ার্ড পাশাপাশি বসিয়ে মনের ভাব সুন্দর রূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলা করি। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়।
হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। অর্থাৎ এই সেন্টেন্সগুলোতে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ পেয়েছে। কিন্তু যদি মনের ভাব প্রকাশ না পাই, আমি যদি বলি গরু ইট খায়, গরু ইট খায়, তাহলে কি এটা মনের ভাব সুন্দরভাবে প্রকাশ পেল? না, প্রকাশ পাচ্ছে না। কেননা ওয়ার্ডগুলো পাশাপাশি বসানো হয়েছে ঠিকই, কিন্তু সুন্দর একটা অর্থ প্রকাশ হচ্ছে না, সেই জন্য এটা সেন্টেন্স বলা যাবে না। ওয়ার্ডগুলোকে পাশাপাশি এমনভাবে বসাতে হবে যেন মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ পায়, তবেই সেটাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে। তাহলে বোঝা গেল সেন্টেন্স কাকে বলে। একের অধিক ওয়ার্ড পাশাপাশি বসিয়ে মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করলে তবেই তাকে সেন্টেন্স বলা যাবে। আর ওয়ার্ড কাকে বলবে? একের অধিক লেটার একত্রিত হয়ে যখন সুন্দর একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। সুন্দর একটি অর্থ প্রকাশ হতে হবে, অর্থ প্রকাশিত হতে হবে, তবেই সেটা ওয়ার্ড বলে গণ্য হবে। পার্টস অফ স্পিচ, বাক্যাংশ। তাহলে পার্টস অফ স্পিচ হলো শব্দের শ্রেণীবিন্যাস, যা বাক্যে তাদের ভূমিকা ও কার্যাবলীর ভিত্তিতে নির্ধারণ করা হয়। ভাষাবিজ্ঞানে সাধারণত 8টি প্রধান পার্টস অফ স্পিচ বা পদ শ্রেণীভুক্ত করা হয়। এগুলো হলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। একটা সেন্টেন্সের মধ্যে নাউন থাকবে, প্রোনাউন থাকবে, ভার্ব থাকবে, প্রিপোজিশন থাকবে, অ্যাডজেক্টিভ ইত্যাদি এগুলো থাকে। তাহলে আমাদেরকে জানতে হবে নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, ভার্ব কাকে বলে, এগুলো জানতে হবে। তাহলে নাউন কাকে বলে? ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা ইত্যাদির নাম। তাহলে নাউন কাকে বলে? ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা ইত্যাদির নাম। যেমন বয়, সিটি, হ্যাপিনেস। যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝাবে সেটাই নাউন। রাম একজন ব্যক্তির নাম, তাহলে রাম একটি নাউন। কলকাতা একটা স্থানের নাম, তাহলে কলকাতা একটি নাউন। নাম বোঝালেই সেটাই নাউন। ব্যক্তি, বস্তু বা স্থানের নাম যা দিয়ে নাম বোঝাবে সেটাই নাউন। এরপর আসছে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়, যেমন হি, শি, ইট, দে। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বলে। যেমন রাম ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। রাম ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। রামের পরিবর্তে কাকে বসানো হলো? সে। অর্থাৎ রামটা নাউন, এই নাউনের পরিবর্তে কাকে বসানো হলো? সে। তাহলে সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে যার নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই প্রোনাউন। এবার ভার্ব কাজ, অবস্থান বা ঘটনার বর্ণনা করে, যেমন রান, ইজ, হ্যাভ। যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝাবে সেটাই ভার্ব। যেমন গো যাওয়া, কাম আসা, প্লে খেলা করা, ইট খাওয়া। তাহলে এই শব্দগুলো দিয়ে কি বোঝাচ্ছে? কাজ করা বোঝাচ্ছে। আপনারা নাউনের উদাহরণ দিয়ে কমেন্ট করবেন, নাউন কাকে বলে। প্রোনাউনের উদাহরণ দিবেন, ভার্বের উদাহরণ দিয়ে কমেন্ট করবেন। তাহলে ভার্ব কাকে বলে? যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝাবে সেটাই ভার্ব। যেমন রান, ইজ, হ্যাভ। স্লিপ ঘুমানো, স্ট্যান্ড দাঁড়ানো, ওয়াক হাঁটা। কাজ করা বোঝালে সেটাই ভার্ব। এরপর অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, বিশেষ্যের বৈশিষ্ট্য বা গুণ নির্দেশ করে, যেমন বিউটিফুল, টল, ফাইভ। হি কামস কুইকলি, সে তাড়াতাড়ি আসে। তাহলে কামস এটা ক্রিয়া, তা এই কামসের বৈশিষ্ট্য কি? তাড়াতাড়ি। হি কামস কুইকলি।
আসে তাড়াতাড়ি, তা কামের বৈশিষ্ট্য কি? কুইকলি, তাহলে এই কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। বেশ, এরপরে প্রিপজিশন, শব্দ বা বাক্যের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, যেমন ইন, অন, অ্যাট, উইথ। আরেকভাবে বলতে পারি, প্রি অর্থ পূর্বে, আর পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে। যেমন অন দ্য টেবিল, টেবিলের উপরে, ইন দ্য রুম, ঘরের মধ্যে। তাহলে অন উপরে, কিসের উপরে? টেবিলের উপরে। টেবিলটা নাউন, নাউনের পূর্বে কি বসেছে? অন বসেছে, তাহলে অনটা হচ্ছে প্রিপজিশন। ইন দ্য রুম, ঘরের মধ্যে, রুমটা নাউন, তা নাউনের পূর্বে কি বসেছে? ইন বসেছে, তাহলে পূর্বে অবস্থান করবে নাউন বা প্রনাউনের, সেটাই হচ্ছে প্রিপজিশন। এরপর আসছে কনজাংশন, সংযোজক, শব্দ বাক্যাংশ বা বাক্যকে সংযুক্ত করে, দুটো শব্দকে যুক্ত করে, বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে। যেমন অ্যান্ড, অ্যান্ড দুটো শব্দকে যুক্ত করতে পারে, দুটো বাক্যকে যুক্ত করতে পারে। বাট দুটো শব্দকে যুক্ত করতে পারে, দুটো বাক্যকে যুক্ত করতে পারে। তাহলে এগুলো হচ্ছে কনজাংশন। হি অ্যান্ড হিজ ব্রাদার, সে এবং তার ভাই। ইন্টারজেকশন, আবেগসূচক শব্দ, আকস্মিক অনুভূতি বা আবেগ প্রকাশ করে, যেমন ও, ওয়া, আউচ। উদাহরণ হিসেবে বলতে পারি, হুররে উই হ্যাভ ওয়ান দি ম্যাচ। হুররে কি মজা, আমরা ম্যাচ জিতেছি। তাহলে হুররে দিয়ে কি বোঝাচ্ছে? একটা আকস্মিক অনুভূতি বোঝাচ্ছে, তাহলে হুররেটা হচ্ছে ইন্টারজেকশন, অর্থাৎ আকস্মিক অনুভূতি বা আবেগ প্রকাশ করবে, সেটা হচ্ছে ইন্টারজেকশন। এই পদগুলি বাক্যে শব্দের ভূমিকা ও তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণে সাহায্য করে। পার্টস অফ স্পিচ 8 প্রকার আলোচনা করা হলো। আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আপনার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।